We have been learning tense for 10 days. Hope you are well. Welcome to this channel, St. Matthew Institute of Learning English. I am standing here, Mr. Sisir Patro is talking and teaching you. Can you guess what I am going to teach you? Somo? Okay. Wow. Have you understood? Yeah. Somo is telling that we are going to learn present perfect continuous tense because আমি দেখো বললাম I have been actually suffering from my throat problem for 3 days. দেখো আজকে সবই কিন্তু আমরা যা বলবো সব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কথা বলবো। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ছাড়া আমাদের কোনো কথা হবে না। দেখো আমি অ্যাকচুয়ালি তোমাদের ক্লাসটাই শুরুই করলাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের একটা উদাহরণ দিয়ে, যে আমরা 10 দিন ধরে টেন্স শিখছি। আমরা 10 দিন ধরে টেন্স শিখছি। দেখো এটা এই যে বাক্যটা আমি বললাম, এই বাক্যটা দ্বারা কি বোঝাচ্ছে যে আমরা টেন্স শেখাটা আগে শুরু করেছি, অনেক দিন আগে, 10 দিন আগে আমরা কাজটা শুরু করছি। এবং এই যে আমি তোমাদের সঙ্গে আজকেও টেন্স নিয়েই কথা বলছি, এর মধ্যে দেখো দুটো টেন্সই কিন্তু আছে। আমি আগে যে কথাটা বললাম সেটা হচ্ছে আমরা 10 দিন ধরে টেন্স শিখছি, মানে আজকেও বোঝাচ্ছে চলবে এখনও। তো কতদিন চলবে সেটা হয়তো আমরা জানতেও পারি, আবার নাও পারি। যেহেতু আমরা জানি টেন্সটাকে কটা ভাগে স্যার ভাগ করে দিয়েছেন, মানে ততগুলো ক্লাস চলবে, তোমরা বুঝতে পারছো। এটা এই ক্ষেত্রে তোমরা জানো যে এতদিন ধরে ক্লাসটা চলবে, কিন্তু আবার অনেক সময় দেখা যায় যে কাজটা কোন সময় শেষ হবে সেটাও কিন্তু আমাদের জানা নেই। তাহলে দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কী, আসলে তার সেন্সটা তোমাদেরকে বুঝতে হবে। আমি দুটো বাক্য দেখো বললাম যে আমরা 10 দিন ধরে টেন্স শিখছি, আরেকটা বললাম যে আজ আমি তোমাদেরকে টেন্স শেখাচ্ছি। দুটো টেন্সে কথা বললাম। প্রথমটা কি আমি টেন্স শেখাচ্ছি, এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, যেহেতু তোমাদের এই ক্লাসটা হয়ে গেছে এবং তোমরা ক্লাসটা করেছো, তোমরা জেনে গেছো যে এটা কি টেন্স। অফকোর্স এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা আজকে এখন টেন্স শিখছি, আমি এখন টেন্সের ক্লাস নিচ্ছি। দেখো এখন নিচ্ছি, এখানে কিন্তু কোনো সময় কতক্ষণ সময় ধরে সেটা কিন্তু উল্লেখ নেই। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসের সঙ্গে দেখবে কোনো সময় থাকবে না, কোন সময় থেকে কাজটা চলছে, কত সময় পর্যন্ত চলবে, এরকম কোনো এখন বর্তমানে কোনো কাজ চলছে এরকম বোঝালে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এখানে কোনো সময়ের উল্লেখ থাকে না, সময়ের উল্লেখ থাকে না। দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াসের সঙ্গে একটা সময় যোগ করে দাও, যে আমরা 10 দিন ধরে টেন্স শিখছি, আমরা টেন্স শিখছি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, এর সঙ্গে একটা সময় অ্যাড করে দাও, সময়টা 10 দিন ধরে যোগ করে দাও। তাহলে আমরা 10 দিন ধরে টেন্স শিখছি। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর সঙ্গে সময় যোগ করে দিলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যায়। ইজ ইট ক্লিয়ার? দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াসের সঙ্গে একটা সময় যোগ করে দিলেই কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থেকে যদি সময়টা আমরা বাদ দিয়ে দিই তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। এটা ভালো করে বোঝো। এটা যদি তোমাদের ক্লিয়ার হয়ে যায়, দুটোর মধ্যে পার্থক্য তোমরা বুঝতে পারছো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে পার্থক্যটা আসলে কোথায়। প্রেজেন্ট কন্টিনিউয়াসে কোনো সময়ের উল্লেখ থাকে না, এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হতে গেলে এটা সময় থাকবে, কোনো সময় ধরে কাজটা চলবে বা কোনো সময়ে কাজটা শুরু হয়েছে সেই তখন থেকে বুঝাবে, এবং কতদিন চলবে সেটা বুঝাবে না। তাহলে দেখো
যে প্রেজেন্ট কন্টিনিউয়াস কী হচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াসের সঙ্গে সময় যোগ দিলেই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। আবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থেকে আমরা যদি সময়টা বাদ দিয়ে দিই তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। আমরা 10 দিন ধরে টেন্স শিখছি, দেখো সময় যোগ করে বললাম আমরা 10 দিন ধরে টেন্স শিখছি, এটা টেন্স আমরা টেন্স শিখছি এর সঙ্গে 10 দিন ধরে যোগ করলাম, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে গেল। আমরা 10 দিন ধরে এটা বাদ দিয়ে দাও, তাহলে কি দাঁড়ায়, আমরা টেন্স শিখছি। দেখো সময়টা বাদ দিয়ে দিলাম, কি দাঁড়ালো, আমরা টেন্স শিখছি। তাহলে আমরা টেন্স শিখছি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর আমরা 10 দিন ধরে টেন্স শিখছি এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটা এই যে দেখো আমি পার্থক্য, এই পার্থক্যটা আমি ওই জন্য লিখে দিয়েছি যে প্রেজেন্ট কন্টিনিউয়াসের সঙ্গে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের পার্থক্যটা কোথায়। প্রেজেন্ট কন্টিনিউয়াসে তোমরা কি দেখেছো যে বর্তমানে কোনো কাজ চলছে এরকম বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এখানে দেখো কোনো কাজ অতীতকাল থেকে চলে আসছে, এখনও চলছে, আর কতক্ষণ চলবে সেটা আমাদের জানা নেই। কখন কাজটা শেষ হবে, কাজটা কতক্ষণ ধরে চলবে এবং কখন শেষ হবে সেটা আমাদের জানা নেই। এরকম বোঝালে কিন্তু আমরা বলবো সেটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা বোঝা গেল। তাহলে অতীতকালে কোনো কাজ শুরু হয়েছে, এখনও চলছে এবং কতক্ষণ ধরে চলবে এবং কখন শেষ হবে তা কোনো কারো জানা নেই বা কেউ বলতে পারবে না, এরকম বোঝালে সেটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এছাড়াও তোমাদেরকে প্রতিদিনের মতো আমি তোমাদেরকে আক্ষরিকভাবে বুঝাই যে আক্ষরিক দিক থেকে কী করে বুঝবে, একটা বাক্য দেখলে, ভার্বটাকে দেখলে বোঝা যায় যে আসলে সেটা কি টেন্স। ভার্বটা দেখলেই বুঝতে পারবে। আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে বাংলা বাক্যের ক্রিয়াপদের শেষে কী ছিল না, বাংলা বাক্যের ক্রিয়াপদের শেষে ছি, ছ, ছে, ছ্যান থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হতো। তাহলে এখানেও প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসও তাই থাকবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসও দেখবে ছি, ছ, ছে, ছ্যান এই কথাগুলোই থাকবে, তার সঙ্গে একটা সময়ের উল্লেখ থাকবে। ওই জন্য আমি লিখে দিয়েছি, দেখো বাংলা বাক্যের ভার্বের শেষে ছি, ছ, ছে, ছ্যান থাকবে এবং তার সঙ্গে একটি সময়ের উল্লেখ থাকবে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের সঙ্গে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের সঙ্গে প্রেজেন্ট কন্টিনিউয়াসের পার্থক্য এই জায়গাটাই। প্রেজেন্ট কন্টিনিউয়াসের সঙ্গে আমরা সময় যোগ্য দিলেই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যায়। তাহলে তখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বুঝবে কী করে না, প্রেজেন্ট কন্টিনিউয়াস যেভাবে বুঝেছো সেভাবেই বুঝবে যে বাংলা বাক্যে ক্রিয়াপদের শেষে ছি, ছ, ছে, ছ্যান থাকবে এবং তার সঙ্গে একটি সময়ের উল্লেখ থাকবে, তাহলেই সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। এবার দেখো যে কোনো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন, এটি তোমাদেরকে জানতে হবে। এইটুকু জানলেই আর কিছুই তোমাদেরকে মুখস্থ করতে হবে না। তোমরা এইটি মনোযোগ দিয়ে শোনো, যে কোনো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর গঠন বা এই যে এই টেন্সটা আমরা বলছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা বলছি, এর মধ্যে দেখো দুটো টেন্স আছে, একটা হচ্ছে পারফেক্ট আর একটা হচ্ছে কন্টিনিউয়াস। তাহলে আমাদেরকে এই দুটো টেন্সের স্ট্রাকচার একত্রিত করতে হবে, একসাথে দুটো টেন্সের স্ট্রাকচার থাকবে। পারফেক্ট টেন্স হতে গেলে স্যার তোমাদেরকে কি বলেছিলেন, হ্যাভ থাকতেই হবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হতেই হবে, তবেই পারফেক্ট টেন্স হবে। আর কন্টিনিউয়াস টেন্স হলে বি ভার্ব থাকতেই হবে এবং ভার্বের শেষে আইনি যোগ হতেই হবে। তাহলে এই যে পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াসটাকে আমরা যদি সন্ধি বিচ্ছেদ করি তাহলে কি দাঁড়ায়, পারফেক্ট প্লাস কন্টিনিউয়াস, তবেই পারফেক্ট কন্টিনিউয়াস হয়। তাহলে এখানে দুটো টেন্স আছে, পারফেক্ট টেন্সও আছে, কন্টিনিউয়াস টেন্সও আছে। তাহলে পারফেক্ট টেন্সের বৈশিষ্ট্যটাও থাকবে, আবার কন্টিনিউয়াস টেন্সেরও বৈশিষ্ট্য থাকবে। আবার একবার বলে দিচ্ছি, যে কোনো পারফেক্ট টেন্স হতে গেলে হ্যাভ থাকতেই হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল হতেই হবে।
কন্টিনিউয়াস টেন্স হতে গেলে বি ভার্ব থাকতেই হবে এবং ভার্বের শেষে আইএনজি যোগ হতেই হবে। দেখো দুটোকে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন তোমাদেরকে বলেছিলাম একদিন যে আমি তোমাদেরকে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে বোঝাবো। আজকে সেই সময় এসেছে, আমার শেখানোর সময় এসেছে, তোমাদের শেখার সময় এসেছে। আমরা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে কিভাবে করব না, যে কোনো বাক্যের প্রথমে কি থাকে, সাবজেক্ট লিখলাম, পারফেক্ট টেন্সের জন্য কি নিলাম, হ্যাভ নিলাম। পারফেক্ট টেন্সের জন্য কি, প্রথমে যেহেতু টেন্সটা পারফেক্ট আছে তাহলে পারফেক্ট টেন্সের বৈশিষ্ট্যটা আগে থাকবে। এখানটি ভালো করে বোঝার চেষ্টা করো। তোমাদেরকে আমি মুখস্থ করতে কোনোদিনই বলি না বা তোমরা মুখস্থ করবেও না, তোমরা বিষয়টাকে বুঝে নাও, বুঝে নিলেই মনে থাকবে। তাহলে এই টেন্সের মধ্যে পারফেক্ট টেন্সের আগে আছে, তাহলে পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা আগে বসবে, তারপরে কন্টিনিউয়াস কথাটা পরে আছে, কন্টিনিউয়াসের স্ট্রাকচারটা পরে হবে। তাহলে আমরা জানি যে বাক্যের প্রথমে সাবজেক্ট বসে, তাই সাবজেক্টকে বস করলাম। এবারে পারফেক্ট টেন্স হতে গেলে হ্যাভ থাকতেই হবে, হ্যাভটা থাকতেই হবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হতেই হবে। এটা তোমাদেরকে আগে ভালো করে জানতে হবে। প্রথমে যে কোনো পারফেক্ট টেন্সের স্ট্রাকচার আমি বলেছি, দেখো প্রথমে সাবজেক্ট, পারফেক্ট টেন্সের জন্য কী নেব, হ্যাভ, এবং হ্যাভের পরে যে ভার্ব বসবে তার পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। কন্টিনিউয়াস টেন্স হতে গেলে বি ভার্ব থাকতেই হবে এবং ভার্বের শেষে আইএনজি যোগ হতেই হবে। তাহলে আমাকে হ্যাভের পর বি ভার্বটাকে নিয়ে আসতে হচ্ছে, কিন্তু হ্যাভের পরে কি লিখেছি দেখো, হ্যাভের পর সবসময় কি হয়, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মই হয়। তাহলে হ্যাভের পর আমাকে বিকে লাগাতে হবে, হ্যাভের পর আমাকে বিকে বস করাতে হবে। তাহলে বি যখন হ্যাভের পরে বসবে তাহলে বিকে কি হতে হবে, পাস্ট পার্টিসিপল ফর্ম হতে হবে। তাহলে আমরা এগুলো জানি। বি ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে অ্যামিজার, বি ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়েব, আর বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন। তাহলে আমরা হ্যাভের পর বিকে লাগাতে গেলে বিকে পাস্ট পার্টিসিপল ফর্ম হতে হবে। তাহলে বি এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি, বিন। দেখো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আসছে, দেখো তার জন্য লিখলাম সাবজেক্ট, তারপরে হ্যাভ, তারপরে কি লিখেছি বিন। এবারে এটা গেল দুটো টেন্স একসঙ্গে মার্জ হয়ে গেল, পারফেক্ট এবং কন্টিনিউয়াসের বি ভার্বটা বিন হয়ে গেল, কন্টিনিউয়াসের বি ভার্বটা বিন হয়ে গেল, কারণ এটা বিনটা অ্যাকচুয়ালি বি ভার্ব। এবারে বি ভার্বের পর কি হয়, ভার্বের শেষে আইএনজি যোগ হয়। দেখো ভি ভার্বের শেষে আইএনজি যোগ কথাটা লিখেছি ওই জন্য। তাহলে ভার্বের শেষে আইএনজি যোগ, তারপরে অবজেক্ট, তারপরে সময়কে যোগ করার জন্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা যে কোনো পারফেক্ট কন্টিনিউয়াসের সঙ্গে সময় থাকবেই। দেখবে বাংলা শেষে ধরে যাবত, আমি এখানে লিখে দিয়েছি দেখো, ধরে যাবত থাকবে। ধরে যাবত থাকলে কি হয়, ফর। হতে থেকে থাকলে কি হয়, সিন্স। আমি লিখে দিয়েছি দেখো। তাহলে ধরে যাবত থাকলে ফর, আর হতে থেকে থাকলে সিন্স। তাহলে তো কোথায় ফর লাগাবে, কোথায় সিন্স লাগাবে, এখানে আমি সেটা বলে দিলাম। তাই অবজেক্টের পরে দেখো ফর বা সিন্স কোথায় হয় এটা আমি আলোচনা করে দিলাম। ফর বা সিন্স কোথায় হবে, কোথায় ফর হবে না, বাংলা বাক্যের মধ্যে যদি ধরে যাবত কথাটা থাকে তাহলে ফর লিখবে, আর বাংলা বাক্যের মধ্যে যদি হতে থেকে এই কথাটা থাকে তাহলে সিন্স লিখবে, তারপরে টাইমটা যোগ করে দেবে। তাহলে একটা উদাহরণ যদি আমি দেখি, দেখো আমি সকাল থেকে পড়ছি, আমি সকাল থেকে পড়ছি, তার মানে আমি সকাল থেকে পড়ছি, এখনও পড়ছি। কতক্ষণ পড়ব সেটা কিন্তু এখানে বলা নেই, সেটা অনিশ্চিত, আনসার্টেন। কতক্ষণ, আমার যতক্ষণ মন যাবে ততক্ষণ পড়ব, কিংবা আমার যতক্ষণ স্কুলে যাওয়ার সময় হবে ততক্ষণ পর্যন্ত পড়ব। অর্থাৎ এখানে এই বাক্যটার মধ্যে বলা নেই যে কতক্ষণ পর্যন্ত কাজটা চলবে। তাহলে এটি হচ্ছে কি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। তাহলে আমরা যে কোনো পারফেক্ট টেন্সের স্ট্রাকচার শুধু এটি মনে রাখবে, সাবজেক্ট, তারপরে হ্যাভ বসবে, হ্যাভটা টেন্স অনুযায়ী বসবে, তারপরে কি বসবে, বিন কেন হয় বলে দিলাম তো তাদেরকে। হ্যাভের পরে বি বসছে বলে বিকে পাস্ট পার্টিসিপল হতে হচ্ছে, বিন হচ্ছে। এবারে বিনটা বি ভার্ব, বি ভার্বের পর কি হয়, ভার্বের শেষে আইএনজি যোগ হয়, এটি হচ্ছে কন্টিনিউয়াস টেন্সের ধর্ম। তারপরে অবজেক্ট থাকবে, তারপরে ফর বা সিন্স, তারপরে সময়টাকে যোগ করে দেবে, টাইমটাকে যোগ করবে। এবারে যদি এইটুকু থেকেই আমরা সব আসতে পারবো, দেখো এটা হচ্ছে যে কোনো পারফেক্ট কন্টিনিউয়াসের গঠন। এবার আমরা যদি টেন্সটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলি,
তাহলে একই স্ট্রাকচার থাকবে, একই, কিছুই চেঞ্জ হবে না, কিছুই চেঞ্জ হবে না। কিটা চেঞ্জ হবে? হ্যাবটা চেঞ্জ হবে, হ্যাবটা চেঞ্জ হবে। প্রেজেন্ট টেন্স যদি আমরা প্রেজেন্ট পারফেক্ট বলি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলি, তাহলে হ্যাবের প্রেজেন্ট টেন্সের রূপ হবে। তার জন্য দেখো হ্যাবের প্রেজেন্ট টেন্সের রূপ কি, তোমরা এগুলো ইতিমধ্যে জেনে নিয়েছো, হ্যাভ হ্যাজের ক্লাস তোমরা করেছো, হ্যাবের 12টা ব্যবহার এবং হ্যাবের আরও একটা আলাদাভাবে ভিডিও বানানো আছে, সেখানে তোমরা আরও ভালো করে দেখে নিবে। আর যারা নিউ এসেছো, নতুন যারা নবাগত, তাদেরকে বলবো তোমরা প্লে লিস্টটা চেক করে নাও। প্রথম দিকে হ্যাবের যে সংক্রান্ত যে ভিডিওগুলো আছে সেগুলো তোমরা ভালো করে দেখে নেবে, এবং টেন্সের প্রত্যেকটি ভিডিও তোমাদের দেওয়া আছে। তাহলে যখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলবো, তাহলে টেন্সটা কি? প্রেজেন্ট। তাহলে প্রেজেন্ট টেন্সে কী হবে? হ্যাব টেন্স অনুযায়ী বুঝবে বলেছি। তাহলে টেন্সটা যেহেতু প্রেজেন্ট, তাহলে হ্যাবের প্রেজেন্ট টেন্সের রূপ। হ্যাবের প্রেজেন্ট টেন্সের রূপ তোমরা জানো, হ্যাব আর হ্যাজ হয়। তার জন্য লিখেছি দেখো সাবজেক্ট, তারপরে হ্যাভ বা হ্যাজ, তারপরে দেখো কোনো চেঞ্জ নেই, এখানেও বিন লিখেছি, এখানেও বিন আছে। তারপরে এখানেও দেখো যে কোনো পারফেক্ট কন্টিনিউয়াসের গঠনটা যেটা লিখেছি ভার্ব বেসিস আইনযোগ, এখানেও ভার্ব বেসিস আইনযোগ হবে, তারপরে অবজেক্ট হবে, তারপরে ফর বা সিন্স, তারপরে টাইম। এটা কি হয়ে গেল? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে চেঞ্জ হলো, কোথায় চেঞ্জ হলো? শুধু এই যে হ্যাভের জায়গাটাই চেঞ্জ হচ্ছে, এইটুকু জায়গা তোমাদের মনে রাখতে হবে। হ্যাভটা টেন্স অনুযায়ী বদলাবে, বাকি যে স্ট্রাকচার সেটা একই থাকবে। এবং এই স্ট্রাকচারটা এলো কি করে, তারও একটা তোমাদেরকে মোটামুটি একটা ব্রিফ হিস্ট্রি বলে দিলাম। এইভাবে আসছে, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের মাধ্যমে তোমাদেরকে এনে দিলাম। তারপরে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যখন বলছি, তখন হ্যাভের প্রেজেন্ট টেন্সের রূপ হয়ে যাচ্ছে হ্যাভ হ্যাজ। এবার দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলবে, তখন একই স্ট্রাকচার থাকবে, যেহেতু এটা পাস্ট টেন্স, টেন্সটা হচ্ছে পাস্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট থাকছে, পারফেক্ট থাকছে, কন্টিনিউয়াস টেন্স থাকছে। তাহলে কি হবে? টেন্সটা যেহেতু পাস্ট, তাহলে হ্যাভটা চেঞ্জ হয়ে যাবে, হ্যাভের পাস্ট ফর্মের রূপ হবে। আমরা কি জানি হ্যাভের পাস্ট টেন্সের রূপ কি? হ্যাড। তাহলে দেখো হ্যাড লিখেছি, বাকি যে স্ট্রাকচারটা সেটা সেম থাকবে। তাহলে সাবজেক্ট, তারপরে হ্যাড, তারপরে বিন, তারপরে ভার্ব বেসিস আইনযোগ, অবজেক্ট, ফর বা সিন্স, টাইম, বাকি এক, কোথাও পরিবর্তন নেই, শুধু এখানে পরিবর্তন হবে। এবার আসি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে কী হবে? দেখো কোথাও চেঞ্জ হবে না, শুধু এই শ্যাল, আমরা কি জানি হ্যাভের ফিউচার টেন্সের রূপ শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। হ্যাভের ফিউচার টেন্সের রূপ কি? শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। হ্যাভের প্রেজেন্ট টেন্সের রূপ হ্যাভ হ্যাজ, তার জন্য প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ হ্যাজ বসেছে। হ্যাভের পাস্ট টেন্সের রূপ হচ্ছে হ্যাড, তার জন্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হ্যাড বসলো, বাকি স্ট্রাকচার এক রইল। সেরকম ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে হ্যাভের ফিউচার টেন্সের রূপ হবে, হ্যাভের ফিউচার টেন্সের রূপ হচ্ছে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, বাকি স্ট্রাকচারটা কিন্তু একই থাকবে। তাহলে কি দাঁড়ালো গঠনটা? তাহলে সাবজেক্ট, ওই জন্য দেখে লিখেছি শ্যাল বা উইলের মধ্যে যে কোনো একটা বসবে, তারপরে অফকোর্স এখানে সবসময় হ্যাভ বসবে, সবসময় হ্যাভ বসবে। তোমাদেরকে এটা বুঝিয়ে দিয়েছি যে প্রথম সাহায্যকারী ক্রিয়াটা সাবজেক্টকে দেখে বসে, এবং দ্বিতীয় যে সাহায্যকারী ক্রিয়া থাকবে সেটা কিন্তু সাবজেক্টকে দেখে বসবে না, তার আগে যে অ্যান্টিসিডেন্টটা আছে সেটাকে দেখে বসবে। এখানে অ্যান্টিসিডেন্টকে শ্যাল বা উইল, ওর আগে কে আছে সেটা দেখবে। এবারে বিন, তারপরে ভার্ব বেসিস আইনযোগ, তারপরে অবজেক্ট, ফর বা সিন্স, টাইম, একই রইল, স্ট্রাকচারে কোনো পার্থক্য নেই। সেম জিনিসটা যখনই টেন্স বদলাচ্ছে তখনই এই অক্সিলারি হ্যাভটা বদলে যাচ্ছে। কি সোম, বুঝেছো? আচ্ছা, রাইট, ওকে সায়ন, ওকে রাইট, ভেরি গুড, ভেরি গুড। তোমরা তাহলে পারবে করতে? তাহলে বলে দাও তো এটা কি হবে? আমি সকাল থেকে পড়ছি। সোম, হ্যাঁ বলো। ওকে ওকে, রাইট, ইউ আর রাইট। সোম বলছে আই হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং। I have been reading since morning. He is right. এবার দেখো একটা উদাহরণে চলে আসি। এবার আসছি আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভ। এই স্ট্রাকচারটাই লেখা হবে, সাবজেক্ট হ্যাভ হ্যাজ, তারপরে বিন, তারপরে ভার্ব বেসিস আইনযোগ, অবজেক্ট, ফর বা সিন্স, তারপরে টাইম। একটা উদাহরণ দেখো, আমি সকাল থেকে পড়ছি, এটা তো বলেই দিল।
তবু আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তাহলে আমিটা হচ্ছে, দেখো এটা কি টেন্স আগে বুঝতে হবে। আমি সকাল থেকে পড়ছি, আমি সকাল থেকে পড়ছি। দেখো সকালে কাজটা শুরু হয়েছে, পড়ার কাজটা এখনও চলছে, কতক্ষণ চলবে তার উল্লেখ নেই, তাহলে এটি কি হচ্ছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এছাড়াও তোমরা আক্ষরিকভাবে বুঝতে পারো। দেখো ছি আছে, বাংলা বাক্যের ভার্বের শেষে ছি, ছ, ছে, ছ্যান থাকবে এবং তার সঙ্গে সময় থাকবে। দেখো পড়ছি, ছি আছে, আর সকাল থেকে একটা সময় দিয়ে দিলাম, একটা সময়ের উল্লেখ করে দেওয়া হলো। তাহলে এটা তোমরা বুঝে নিলে যেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। তাহলে স্ট্রাকচারটা উপরে লেখা আছে, সাবজেক্ট, প্রথমে সাবজেক্ট, সাবজেক্টকে আমি, তাহলে আই, তারপরে কি বসবে হ্যাভ বা হ্যাজের মধ্যে, আয়ের পর তোমরা জানো হ্যাভ বসে, তাহলে আই হ্যাভ। তারপরে তো স্ট্রাকচারটা তোমরা দেখতেই পাচ্ছ, এই পুরো স্ট্রাকচারটি এখানে বসিয়ে দাও। তাহলে আই, তারপরে হ্যাভ, তারপরে বিন বসবে, আই হ্যাভ বিন, তারপরে ভার্ব শেষে আইএনজি যোগ। ভার্ব হচ্ছে পড়া, পড়ার ইংরেজি রিড, রিডের শেষে আইএনজি, রিডিং। তাহলে আই হ্যাভ বিন রিডিং। এবারে সময়, সময়টায় কীভাবে যোগ করবো, এখানে অবজেক্ট নেই, তাহলে অবজেক্ট লাগালাম না। তারপরে ফর বা সিন্স, তারপরে টাইম। এখানে সময় আছে, দেখো সকাল থেকে, তার থেকে কথাটা থাকলে কি বোঝায়, থেকে থাকলে কি বুঝাবে, এই দেখো হতে থেকে থাকলে কি বসে, সিন্স। তাহলে এখানে তোমরা কি লাগাবে, সিন্স। এবারে সকাল, মর্নিং, সিন্স মর্নিং, সকাল থেকে, সিন্স মর্নিং। তাহলে পুরো বাক্যটা কি দাঁড়ালো, যে আমি সকাল থেকে পড়ছি, আই হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং, আই হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং। এবারে দেখো আরেকটা উদাহরণ, সে সকাল থেকে পড়ছে। একই বাক্য, শুধু আমি কি করলাম বলো তো সৌম্য, ওকে রাইট, শুধু সেটা, শুধু সাবজেক্টটা চেঞ্জ হলো, সে। কেন দিলাম বলো তো, রাইট, হ্যাভ আর হ্যাজ বলছো, হ্যাঁ হ্যাভ আর হ্যাজের পার্থক্যটা বোঝানোর জন্য, রাইট রাইট, পার্থক্যটা বোঝানোর জন্য। হ্যাভ আর হ্যাজ আসলে কোথায় বসবে সেটা বোঝানোর জন্য। দেখো তোমরা আগে থেকেই বলে দিচ্ছ, মানে তোমরা কি করে সম্ভব হচ্ছে, দেখো ওরা টেন্স একবারে প্রতিটা ক্লাস করেছে, এরা প্রত্যেকটা ক্লাসে অ্যাটেন্ড করে এবং প্রতিদিন শোনে এবং দেখে এবং এরা বুঝে নেয়। ওদেরকে যখন যা টেন্স ধরবে, যা বাক্য বলবে, সঙ্গে সঙ্গে ওরা সঙ্গে সঙ্গে বলে দেবে সেটাকে ট্রান্সলেট করে। কারণ প্রত্যেকটা ক্লাস ওরা সুন্দরভাবে মনোযোগ দিয়ে করে এবং স্যারকে অনেক হেল্প করে। আমি ওদের কাছ থেকে, আমি ওদেরকে নিয়ে বসি, আমি আনন্দ পাই, আই গেট ইন্সপিরেশন ফ্রম দেম। ওকে, আই এম প্রাউড অফ ইউ। স্যার বলার আগেই বলে দিবে ওরা। দেখো অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এখানে শুধু পার্থক্যটা বললো, সে দিয়েছি কেন না তাও বুঝিয়ে দিল। দেখো সে দিয়েছি কেন না, হ্যাজটা বসবে কোথায় সেটাকে বোঝানোর জন্য। তাই সে সকাল থেকে পড়ছে, তাহলে সকাল থেকে পড়ছে, তাহলে পড়ছে আছে, পড়ছে ছে, আর সকাল থেকে সময়, তাহলে ছি, ছ, ছে, ছেনের মধ্যে ছে আছে, আর সময় হচ্ছে, সময় আছে সকাল থেকে। তাহলে বুঝে নিলাম এটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রথমে কি বসবে, সাবজেক্ট, সাবজেক্টকে সে, তার জন্য লাগালাম হি। এবার দেখো হিয়ের এখানে কি লেখা আছে, হ্যাভ বা হ্যাজ। তাহলে হিয়ের ক্ষেত্রে হ্যাজ হয়, কেন হয় তোমরা জানো, যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ হয়, বাকি সব ক্ষেত্রে হ্যাভ বসে। তাহলে হি হ্যাজ, তারপরে কি বসবে, বিন। এবারে ভার্বের শেষে আইনি যোগ, পড়ছে, রিডিং, আইনি তো করতেই হবে, রিডিং। এবারে এখানে যেহেতু অবজেক্ট নেই তাহলে আমরা কিছুই লিখলাম না। তারপরে কি আছে, ফর বা সিন্স প্লাস টাইম। তাহলে আমাদের এখানে কি আছে, থেকে আছে, থেকে থাকলে স্যার লিখেই দিয়েছেন সিন্স হবে, তাহলে সিন্স লাগালে তারপরে সময়টাকে সকাল, তাহলে সিন্স মর্নিং। তাহলে কি হলো, হি হ্যাজ বিন রিডিং সিন্স মর্নিং। আর তোমাদেরকে বলতে হবে না, তোমরা এবারে সব করে দিতে পারবে। এবারে নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্সে তোমরা জানো যে নট বসে। নট কখনো একা বসবে না, নট সবসময় অক্সিলারি ভার্বের পরে বসে, সাহায্যকারী ক্রিয়ার পরে বসবে। আর নেগেটিভ সেন্টেন্সে অ্যাফার্মেটিভ আর নেগেটিভের পার্থক্য হচ্ছে একটি, যে এখানে হ্যাভেজের পর এটি নট বসে যাবে, তাহলে নেগেটিভ হয়ে গেল। বাকি স্ট্রাকচারটা এক থাকবে, সেম, কোনো দেয়ার উইল বি নো চেঞ্জ, কোনো পরিবর্তন হবে না। তাহলে তোমরা নিজেরাই করতে পারবে, তো নিজেরাই মনে মনে তৈরি করে নিচ্ছ। আমি আশা করছি যে তোমরা কাগজ খাতা কলম নিয়ে বসেছো, হ্যাঁ তোমরা নিশ্চয়ই এটাকে আগে থেকেই তো রেডি করে নিচ্ছ। আমার মনে হচ্ছে, আমার যে সিক্স সেন্স মনে হচ্ছে যেন তোমরা
একবারে রেডি করে নিয়েছো আমার বলার আগেই। দেখো সাবজেক্ট, তারপরে হ্যাভ বা হ্যাজ, তারপরে নট, বিন, ভার্বের শেষে আইএনজি, অবজেক্ট, ফর বা সিন্স, টাইম। তাহলে কি হলো, এবার একটা উদাহরণ দিচ্ছি। দেখো তুমি 2 ঘন্টা ধরে পড়ছো না, এরকম হলো। দেখো তোমাকে মা এসে বলছে, এই তুমি তো 2 ঘন্টা ধরে পড়ছো না, তুমি তো অনেক পরে শুরু করেছো। তাই মা বলছে তোমাকে যে তুমি 2 ঘন্টা ধরে পড়ছো না। তাহলে কি হবে, দেখো 2 ঘন্টা ধরে সময়ের উল্লেখ আছে, পড়ছো ছ আছে, তার সঙ্গে সময় আছে, তার মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। 2 ঘন্টা ধরে যদি বাদ দিয়ে দিতাম তাহলে কি হতো বলো তো, দেখি কি হতো বলো তো, রাইট, তুমি পড়ছো না, এটি হয়ে যেত। তুমি পড়ছো না, তখন কি হতো, ইউ আর নট রিডিং। এবার দেখো ইউ আর নট রিডিং, তুমি পড়ছো না, এটার সঙ্গে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে গেলো, ইউ আর নট রিডিং। এটাকে দেখো আবার ইউ আর নট রিডিং, এটার সঙ্গে সময় যোগ করে দাও, 2 ঘন্টা ধরে, 2 ঘন্টা ধরে পড়ছো না, তখন কিন্তু আর প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলো না, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ হয়ে গেল। তাহলে তুমি জন্য সাবজেক্ট হচ্ছে ইউ, তুমির জন্য ইউ নিলাম, তবে ইউর পরে হ্যাভ বা হ্যাজের মধ্যে ইউ কাকে নেবে, হ্যাভকে নেবে, তারপরে না বাচকের জন্য নট, তারপরে বিন, তারপরে ভার্বের শেষে আইএনজি যোগ, রিডিং। এবারে বলছি 2 ঘন্টা ধরে বলেছি, দেখো ধরে থাকলে কি বসে, ফর, ধরে যাবত থাকলে এ দেখো ধরে যাবে থাকলে ফর, তাহলে এখানে ফর লাগালাম। এবারে 2 ঘন্টার ইংরেজি কি 2 আওয়ার্স। তাহলে কি দাঁড়ালো, ইউ হ্যাভ নট বিন রিডিং ফর 2 আওয়ার্স, ইউ হ্যাভ নট বিন রিডিং ফর 2 আওয়ার্স। এবারে দেখো আরেকটা অন্য উদাহরণের আমরা আসছি। ছেলেটি সারাদিন ধরে খেলছে না। দেখো ছেলেটি সারাদিন ধরে খেলছে না, কাউকে তো বলছে যে আরে ছেলেটা সারাদিন ধরে খেলছে মনে হয়, তুমি বলে না তো, না সারাদিন ধরে তো খেলছে না। তা তখন কি করে বলবে, দেখো আমরা এটা ডেইলি লাইফে ইউজ করি। একজন তোমার সঙ্গে তোমার বন্ধু আছে, দেখ ছেলেটা সারাদিন ধরে খেলছে, হ্যাঁ, তুমি বলছো না ছেলেটা তো সারাদিন ধরে খেলছে না, তখন তুমি তোমার বন্ধুকে কি বলবে, কি বলবে, দ্য বয় হ্যাজ নট বিন প্লেয়িং ফর হোল ডে লং। দেখো আমরা শিখে যাচ্ছি, দ্য বয় হ্যাজ নট বিন প্লেয়িং ফর হোল ডে লং। তোমরা নিশ্চয়ই এটা করে নিতে পারবে, আর বোঝাতে হবে না, তবুও আমি একবার বুঝিয়ে দিচ্ছি। তাহলে এটা বুঝতে পেরেছি নিশ্চয়ই, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রথমে সাবজেক্ট হচ্ছে ছেলেটি, ছেলেটির জন্য কি লাগালাম, দ্য বয়, সাবজেক্টের জায়গায় বয় বসলো, তারপরে কি বয়ের পরে কি বসে, হ্যাজ। এটা বোঝানোর জন্য যে হ্যাজটা কোথায় বসছে, আসলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্য বয়টা, তার জন্য হ্যাজ বসছে, দ্য বয় হ্যাজ, তারপরে নট, তারপরে বিন, তারপরে খেলা, খেলছে, খেলার ইংরেজি প্লে শেষে তো আইনজি যোগ করতেই হবে, কন্টিনিউয়াস টেন্স মানে আইনজি করতেই হবে, প্লেয়িং। তারপরে কি বলেছে, সারাদিন ধরে আছে, তাহলে ফর। এবার সারাদিন ধরে একটা সময়কে বুঝিয়ে দিচ্ছে, ফর হোল ডে লং, ফর হোল ডে লং। দ্য বয় হ্যাজ নট বিন প্লেয়িং ফর হোল ডে লং। দেখো এগুলো তোমাদের ক্লিয়ার হয়েছে। এরপর আমি আসছি ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং WH ওয়ার্ড দিয়ে কিভাবে বাক্য তৈরি করতে হয়। সোম, ও আচ্ছা 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 আচ্ছা, ও লিখে নিয়েছো, ভেরি গুড, ফাইন ফাইন। দেখো আমার আগে লেখার আগে ওরা লিখে নিয়েছে, আশা করি তোমরাও লিখে নিয়েছো। তোমরা তো মানে বুঝেই গেছো যে প্রশ্নবোধক বাক্য আসলে কেমন হয়। প্রশ্নবোধক বাক্যে স্যার বলেন যে হ্যাভ হ্যাজটা সাহায্যকারী ক্রিয়াটা সাবজেক্টের আগে চলে আসে, তাহলে এখানেও তাই হবে। এখানে আমরা পারফেক্ট টেন্সের স্ট্রাকচারে কি ছিল, সাবজেক্টের পর হ্যাভ হ্যাজ, তারপরে বিন ছিল, তাহলে এখানে প্রশ্নবোধক বাক্যে কী হবে, হ্যাভ হ্যাজটা আগে চলে আসবে। ওই জন্য দেখো হ্যাভ হ্যাজটা কী করলাম, সাবজেক্টের আগে লিখলাম, তারপরে সাবজেক্ট লিখলাম, তারপরে বিন, ভার্বের শেষে আইএনজি যোগ, তারপরে ফর বা সিন্স, তারপরে টাইম, দেন কোশ্চেন মার্ক, দেয়ার উইল বি কোশ্চেন মার্ক। এবার দেখো একটা উদাহরণে চলে এসো, তোমরা কি 10 দিন ধরে টেন্স শিখছো, তোমরা কি 10 দিন ধরে টেন্স শিখছো। দেখো সাবজেক্ট হচ্ছে তোমরা, তার ইংরেজি কি ইউ, তাহলে প্রথমে ইউর আগে কি বসে, হ্যাভটা আগে বসবে, তারপরে ইউ বসবে, যেহেতু প্রশ্নবোধক বাক্য, তাহলে হ্যাভ ইউ, তারপরে কি বসে
কি বসে? ওকে, বিন, রাইট। ও, তোমাদের হয়ে গেছে? ফাইন ফাইন ফাইন। আচ্ছা আচ্ছা, কি বলছিলাম? হ্যাভ ইউ বিন লার্নিং, লার্নের শেষে শেখার ইংরেজি লার্ন, লার্ন শেষে আইএনজি হলো লার্নিং টেন্স। এবারে কত সময় ধরে? 10 দিন। তার 10 দিন ধরে বলেছে, ধরে থাকলে ফর, তার ফর 10 দিনের ইংরেজি 10 ডেজ। তাহলে কি দাঁড়ালো? হ্যাভ ইউ বিন লার্নিং টেন্স ফর 10 ডেজ। এবার দেখো পরের উদাহরণে চলে এসো। সে কি 1 সপ্তাহ ধরে জ্বরে ভুগছে? সে কি 1 সপ্তাহ জ্বরে, তোমরা ভোগার ইংরেজি জানলেই হয়ে গেল। ভোগার ইংরেজি আমরা কি জানি? সাফার। সাফারের পর সবসময় মনে রাখবে একটা প্রিপোজিশন বসে ফ্রম। সাফার বসলে কিন্তু ফ্রমটা বসে। কিসে ভুগছে তারপর সেখানে সেটি বলতে হয়। তাহলে প্রথমে হ্যাজ, তারপরে সাবজেক্ট হচ্ছে কে? সে। তাহলে হিয়ের ক্ষেত্রে সের ইংরেজি হি, হিয়ের ক্ষেত্রে হ্যাজ হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে হ্যাজটা প্রথমে চলে এলো, তারপরে সাবজেক্ট সে, তাহলে হ্যাজ হি, তারপরে কি বসবে? বিন। এবার ভোগার ইংরেজি বললাম সাফার, সাফারের শেষে আইএনজি হচ্ছে, দেখো আইএনজি সাফারিং। তাহলে হ্যাজ হি বিন সাফারিং, বললাম সাফারের পর ফ্রম বসে, তাহলে সাফারিং ফ্রম। তারপরে কিসে ভুগছে? না জ্বরে, জ্বরের ইংরেজি নিশ্চয়ই জানো ফিভার। এবারে কতদিন ধরে? 1 সপ্তাহ ধরে, ধরে থাকলে কি বসে? ফর 1 সপ্তাহ, এ উইক। তাই পুরো সেন্টেন্সে কি দাঁড়ালো? সে কি 1 সপ্তাহ ধরে জ্বরে ভুগছে? হ্যাজ হি বিন সাফারিং ফ্রম ফিভার ফর এ উইক। এটাকে যদি নেগেটিভ সেন্টেন্স করো, সে কি 1 সপ্তাহ ধরে জ্বরে ভুগছে না, তখন শুধু কি করবে? হিয়ের পর নট ব্যবহার করে দেবে। বাকি স্ট্রাকচার তো একই থাকবে, শুধু হিয়ের পর নট বসবে। আমরা জানি প্রশ্ন এবং না থাকলে একটা নট যোগ হয়। নট প্রোনাউন থাকলে নটটা সাবজেক্টের পরে বসে, আর নাউন থাকলে নট সাবজেক্টের আগে বসবে। সাবজেক্টে যদি নাউন হয় নটটা সাবজেক্টের আগে বসতো। যেহেতু এখানে হিটা প্রোনাউন, তাহলে নটটা পরে বসবে। তাহলে এখানে শুধু নট লাগিয়ে দিলে হলো। তাহলে কি হলো? হ্যাজ হি নট বিন সাফারিং ফ্রম ফিভার ফর এ উইক? হ্যাজ হি নট বিন সাফারিং ফ্রম ফিভার ফর এ উইক? সে কি 1 সপ্তাহ ধরে জ্বরে ভুগছে না? দেখো প্রশ্ন করলাম, নাও করলাম। এবারে চলে এসো একটা প্রশ্ন, মানে এটা সিম্পল কোশ্চেন বলছি, এবারে একটা WH কোশ্চেন তৈরি করছি। WH ফ্যামিলি থেকে একটা WH ওয়ার্ডকে তুলে নিয়ে আসছি। কি উদাহরণ দিয়েছি? সে কতদিন ধরে জ্বরে ভুগছে। তোমরা জিজ্ঞাসা করো যে তুমি কতদিন ধরে জ্বরে ভুগছো, বা তোমাকে তোমার বন্ধু অসুস্থ, আরেকজন বন্ধু তোমাকে বললো যে বুঝলি রাম জ্বরে ভুগছে, তখন তুমি কি বলবে তাকে? আরে কতদিন ধরে জ্বরে ভুগছে, সে কতদিন ধরে জ্বরে ভুগছে। তাহলে কতদিন বা কত দীর্ঘ সময় থাকলেই হাউ লং বসে। হাউ লং এই শব্দটার দ্বারা বুঝিয়ে যায়, নাহলে তোমাকে হাউ মেনি ডেজ করতে হবে। তাহলে হাউ লংটাই কিন্তু শুনতে ভালো লাগে। তাহলে হাউ লং হ্যাজ হি বিন সাফারিং ফ্রম ফিভার। তাহলে হাউ লং হ্যাজ হি বিন সাফারিং ফ্রম ফিভার, তোমার বন্ধুকে তোমার জিজ্ঞাসা করা হয়ে গেল। তাহলে তুমি শিখে গেলে কীভাবে প্রশ্নটা করব, কিভাবে জানতে চাইবো। তখন বলবে ইংরেজি, আর আমরা বাংলাভাবে বলবো না, তখন এবারে ইংরেজি এরপর থেকে তোমরা ব্যবহার করবে। আস্তে আস্তে সবই তোমরা শিখে যাচ্ছ, এরপর তোমরা ইংরেজিতে বলবে। তাহলে হাউ লং হ্যাজ হি বিন সাফারিং ফ্রম ফিভার। যদি বলে সায়ন কতদিন ধরে জ্বরে ভুগছে, তাহলে কি বলবে? হাউ লং হ্যাজ সায়ন বিন সাফারিং ফ্রম ফিভার। রাইট? আন্ডারস্ট্যান্ড? ওকে ওকে, ভেরি গুড। এবারে দেখো আরেকটা অন্য একটা উদাহরণ দিচ্ছি। দেখো তোমরা কতদিন ধরে টেন্স শিখছো, আমি তোমাদেরকে জিজ্ঞাসা করলাম। আচ্ছা সায়ন কতদিন ধরে টেন্স শিখছো, এটা ইংরেজিতে কি বলবে বলো? রাইট, ভেরি গুড। দেখো কোনো সময় নিচ্ছে না, কিন্তু একবারে কোনো স্ট্রাকচারের কথা না ভেবেই কিন্তু বলে দিচ্ছে। তার মানে এগুলো ওদের মাথার মধ্যে একেবারে ঢুকে গেছে, তোমাদেরও ঢুকে গেছে। কিন্তু আমিও বুঝতে পারছি তোমরা যারা এই ভিডিওটা শুনছো, দেখছো, এনজয় করছো, তোমরাও কিন্তু বুঝে যাচ্ছ। আমি কিন্তু তোমাদের মন বুঝতে পারছি। ইউ আর ভেরি গুড। তোমরা কতদিন ধরে টেন্স শিখছো, তাহলে কি লিখবে? কতদিন ধরে, এটা প্রশ্ন, এটাকে WH কোশ্চেন বলে। তাহলে প্রথমে WH ওয়ার্ড লাগাতে হয়। কতদিন ধরে? হাউ লং হ্যাভ ইউ বিন লার্নিং টেন্স। হাউ লং হ্যাভ ইউ বিন লার্নিং টেন্স। আচ্ছা বলো সায়ন, উত্তরটা কি দিবে? হাউ লং হ্যাভ ইউ বিন লার্নিং টেন্স? রাইট, বলছে উই হ্যাভ বিন লার্নিং
We have been learning tense for 10 days. Okay, right? Thank you very much. You have been completely taught. Right, I am proud of you. I am very glad that you can understand easily. এইভাবে দেখো তোমরা আরও অনেক বাক্য তৈরি করবে। সেই বাক্যগুলো তোমাদের যখনই যে টেন্স তোমরা করবে বা শিখবে, তোমরা উদাহরণ তৈরি করবে, এরকম আরও অনেক বাক্য তোমরা তৈরি করবে। সেই বাক্যগুলো তৈরি করে প্রতিদিন তোমরা 10টা করে এই টেন্স থেকে 10টা বাক্য তোমরা তৈরি করবে। এগুলি তোমাদের বাড়ির কাজ রইল। এই যে আমি যেগুলো লিখে দিয়েছি, ভার্ব অন্য লাগিয়ে দাও, তাহলেই হয়ে গেল। এখানে যেমন জ্বরে ভুগছে, অন্য কিছু লাগাও, অন্য একটা ভার্বকে ধরে করো। সে কতদিন ধরে স্কুলে যাচ্ছে, এভাবে সে কতদিন ধরে স্কুলে যাচ্ছে আমরা করতেই পারবো এরকমভাবে। যদি বলি আমরা এই স্কুলে 5 বছর ধরে পড়ছি, আচ্ছা এগুলো তোমাদের বাড়ির কাজ দিচ্ছি, তোমরা এগুলো করবে। যে আমরা এই স্কুলে 10 বছর ধরে পড়ছি। আবার যদি বলি আমরা এই স্কুলে 10 বছর ধরে পড়ছি না, তোমরা কি এই স্কুলে 10 বছর ধরে পড়ছো? দেখো 3টাই হয়ে গেল। আবার প্রশ্ন প্লাস না করলে কি হবে? তোমরা কি 10 বছর ধরে এই স্কুলে পড়ছো না? 4টা বাক্য হয়ে গেল। এবার আবার একটা সেন্টেন্স তোমরা এরকম একটা ভার্ব দিয়ে করে নাও, তাহলেই হবে। বাবা সকাল থেকেই খবরের কাগজ পড়ছেন। বাবা সকাল থেকেই খবরের কাগজ পড়ছেন। তারপরে তুমি যদি নাবাচক করো, বাবা সকাল থেকেই খবরের কাগজ পড়ছেন না। বাবা কি সকাল থেকেই খবরের কাগজ পড়ছেন? আবার ওটাকেই প্রশ্ন প্লাস না করে দাও, বাবা কি সকাল থেকেই খবরের কাগজ পড়ছেন না। 8টা সেন্টেন্স হয়ে গেল। এরপরে আরেকটা সেন্টেন্স, আরেকটা ভার্ব বেছে নাও, যে কোনো একটা ভার্বকে চুজ করবে, দিয়ে এই টেন্সের স্ট্রাকচার অনুযায়ী তোমরা করবে। রিড দিয়ে হয়ে গেছে, লার্ন দিয়ে হয়ে গেছে, এবারে উপভোগ করা দিয়ে ধরো। আমরা এই ক্লাসটি এই সেন্ট ম্যাথিউ ইনস্টিটিউট অফ লার্নিং ইংলিশের দেওয়া এই ক্লাসগুলো আমরা 2 মাস ধরে করছি। দেখো, তারপরে এটাকে নাবাচক করা, আমরা 2 মাস ধরে করছি না। তোমরা কি 2 মাস ধরে ক্লাসটা করছো? তোমরা কি 2 মাস ধরে ক্লাসটা করছো না? এইভাবে 12টা তোমাদের বাক্য হয়ে গেল। এগুলো তোমরা বাড়িতে করে রাখবে, অবশ্যই করে রাখবে। হোপ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ভেরি ওয়েল। যদি তোমাদের আমার এই শেখানোটা ভালো লাগে, অবশ্যই তোমরা একটু লাইক করবে, আর আমাদের এই লিঙ্কটা বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ভিডিওগুলো বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আমাদের একটা উদ্দেশ্য আছে, তোমরা নিশ্চয়ই জানো, আমি প্রতিদিনই বলি, আমাদের এই বৃহৎ পরিবারকে আরও অনেক মানুষের কাছে, আমাদের অনেক মানুষের সাহায্য করতে হবে। এই প্ল্যাটফর্ম থেকেই আমরা অনেক মানুষের সাহায্য করব, অনেক দুর্গত মানুষকে আমরা সাহায্য করব। এই চ্যানেলটাকে যদি আমরা টিকিয়ে রাখতে পারি, আমরা যদি নিয়মিত আমাদের ক্লাস করি, শিখি, বন্ধুদের মধ্যেই এই পরিবারটা আরও বড় হয়। যত বড় হবে তত আমাদের একটা এম আছে, সেই লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো। সবাইকে ধন্যবাদ। বাই বাই, টাটা। আবার পরের দিন ক্লাসে দেখা হচ্ছে। তারপর তোমরা সেদিন পর্যন্ত ভালো থেকো। তাহলে এখানেই ক্লাসটা শেষ করতে হচ্ছে। লেট মি ফিনিশ দ্য ক্লাস টুডে। ওকে, বাই বাই।